আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। নতুন বাংলাদেশ গড়ার পথে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে শেহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। পুরনো দলগুলো নতুন প্রজন্মকে ধারণ করতে হবে বললেন ডাকসুর সাবেক ভিপি নূর। সংসদে শক্তিশালী বিরোধী দলের বিকল্প নেই মন্তব্য। ঘাসবন, ঝোপঝাড় ও উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। আশঙ্কাজনক হারে কমছে সংখ্যা। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলার প্রতিবাদ। কর্তৃপক্ষের আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত। এবং আগামীকাল কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোযোগ দিয়ে টাইগারদের অনুশীলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সফরের তৃতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নতুন বাংলাদেশ গড়ার পথে পাকিস্তানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আপনি জানেন সার্কের সামিট হচ্ছে না 2014 সালের পরের থেকে, এবং প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি, প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টর্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দাতা সংস্থার প্রধানরা। এ যাবৎকালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে শক্তিশালী। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান না। নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারই বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে চকর মালিথার আরও একটি রিপোর্ট। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new format. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way. That's not me. উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন, এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের মূল্য যদি কেউ না দেয়, তাহলে তাদের সাথে চলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, পুরনো দলগুলোর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে। ডাকসুর সাবেক ভিপি নূর এর মতে, সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ, এই 4 মূলনীতি নিয়ে 2021 সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে গণ অধিকার পরিষদ। আত্মপ্রকাশের পর থেকে সরকার পতনের আন্দোলন করে আসছিল দলটি। আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচন কমিশন থেকেও নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ। তরুণ প্রজন্মের দল হিসেবে পরিচিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার পতনের পর কেউ মূল্য না দিলে তাদের সাথে চলা সম্ভব নয়। এই তরুণ প্রজন্মের যে একটা জয় জয়কার, তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এইটাকে আমাদের পুরানো রাজনীতিবিদদেরকে ধারণ করতে হবে। তারা যদি মনে করে যে আমরা একটা আমরা অভিজ্ঞতা ছিলাম, আমরা এই রাষ্ট্র পরিচালনা করেছি, কাজে আমরাই সর্বেসর্বা। এই আন্দোলন কিন্তু দেখিয়েছে যে ছাত্ররাই কিন্তু সরকারের পতন ঘটানোর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। প্রশাসন ব্যবহার করে রাতের ভোটে কেউ আর এমপি মন্ত্রী হতে পারবেন না মন্তব্য করে নূর বলেন, আগামী নির্বাচনে শক্তিশালী বিরোধী দল না হলে গণতন্ত্র অকার্যকর হবে। শেখ হাসিনাও নির্বাচন করেছে, তাদেরও গৃহপালিত বিরোধী দল ছিল। সেই গৃহপালিত দলের কর্মকাণ্ড আমরা দেখেছি, যে গৃহপালিত বিরোধী দলের নেতারাই বলছেন যে আমরা সরকারি দল না বিরোধী দল আমরা নিজেরাও জানি না। তো কাজে এই রকমের যদি আবার ঠুটু জগন্নাথ মার্কা একটা বিরোধী দল এবং একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্ট দিয়েও দেশের মানুষের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হবে না। কাজে এখান তো যেমন সরকারি দল প্রয়োজন, স্ট্রংলি একটা বিরোধী দলও প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা উচিত।
তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের ৫ জন পরিচালকের বিরুদ্ধে ফারজানা রশিদ ব্রাউনিয়ার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ও পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষে তাদের ব্যাখ্যায় বলেছে, মামলায় ফারজানা রশিদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনাদি পরিশোধ না করার ও তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়া সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার আবেদনে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক। চ্যানেল আই কর্তৃপক্ষ এই মর্মে ব্যাখ্যা প্রদান করছে যে ফারজানা রশিদ ব্রাউনিয়া কোনো কালই চ্যানেল আইয়ের স্থায়ী কোনো পদে কর্মরত ছিলেন না। চ্যানেল আইয়ে একসময় প্রচারিত স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তাকে সম্মানী প্রদান করা হতো। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আইয়ের কাছে ফারজানা রশিদ ব্রাউনিয়ার কোনো পাওনা থাকার প্রসঙ্গ অবান্তর। এছাড়া ২০১৮ সাল থেকে শুরু করে কোনো সময়ই এই ধরনের কোনো দাবি দেওয়ার কথা কারোর জানা নেই। মূলত নিজের বিভিন্ন অসাধু সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে করে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আইয়ের ৫ জন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সাথে সম্মানিত ৫ জন পরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যাখ্যায় বলা হয়েছে, দায়ের হওয়া মিথ্যা মামলাটি চ্যানেল আইয়ের উক্ত ৫ জন পরিচালক আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন। আবহমান বাংলার সুপরিচিত পাখি বাবুই। চড়ুইয়ের মতো দেখতে ছোট আকারের এই পাখি দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। তবে ঘাসবন, ঝোপঝাড় এবং উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। এতে বংশবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বাবুই পাখির সংখ্যা। বাবুই পাখি নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা। বাংলার সদাচঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী হিসেবে পরিচিত বাবুই পাখিকে দেখেই এই কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। মূলত শহরের তুলনায় গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় বাবুই পাখি। ফসলি জমির কাছাকাছি খোলা জায়গা কিংবা চরাঞ্চলের ঘাসবনে দল বেঁধে বিচরণ করে এরা। দেশে বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই এই ৩ প্রজাতির বাবুই পাখির বসবাস। দুর্লভ প্রজাতির মধ্যে রয়েছে বাংলা বাবুই বা কালো বুক বাবুই। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে চওড়া কালো দাগ দেখা যায়। দাগি বাবুই বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ডোরা বাবুই নামেও পরিচিত। এরা সাধারণত পাহাড়ি এলাকা এবং জলাশয়ের আশপাশে নলখাগড়া বা কাশবনে বেশি বিচরণ করে। বাবুই পাখির ঠোঁট বেশ মোটা ও শক্ত। তৃণভূমি বা ফসলের মাঠে এরা খাবারের সন্ধান করে। সাধারণত ঘাসবীজ, শস্যদানা ও কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে বাবুই পাখি। সুন্দর ও সুনিপুণভাবে ঘর তৈরি করতে পারে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। গ্রামাঞ্চলে তাল বা খেজুর গাছে ঝোলানো দৃষ্টিনন্দন ও মোহনীয় বাবুইয়ের বাসা সবারই মন কেড়ে নেয়। বাসা বানাতে বাবুইয়ের ধৈর্য, একাগ্রতা এবং কারিগরি জ্ঞান অতুলনীয় ও অনুকরণীয়। বাবুই পাখির শিল্পগুণ মুগ্ধ করে সবাইকে। তবে তালগাছ সহ আবাসস্থল ধ্বংস হওয়ায় বাবুই পাখির বাসা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এদের খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এরা বংশ পরম্পরায় টিকে থাকবে আমাদের প্রকৃতির অলংকার হয়ে।
ফিরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বাবুই পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদ কৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকায় সবুজে ছেয়ে উঠেছে। নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদ কৃষির চর্চা। তবে উদ্যোক্তারা মনে করছেন সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ কৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকা সাজানো গোছানো এই এলাকায় 1250 ভবনের প্রায় অর্ধেকাংশেই চলছে ছাদ কৃষির চর্চা, যেগুলোর বেশিরভাগ আয়োজনই করা হয়েছে নিরাপদ খাদ্যের অন্বেষণে। এ লক্ষ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসানও গত 14 বছর যুক্ত আছেন এই ছাদ কৃষিতে। পারিবারিক যে শাকসবজির চাহিদাটা কিন্তু হয়ে যায় না, কিছুটা তো হয়, অনেকটাই হয়। কলমি শাক আমার কিনতে হয় না, করলা সেগুলা হয়, ঢ্যাঁড়স নেয়, ঢ্যাঁড়স আমার কিনতেই হতো না। এই যে মরিচের একটা বিশাল অংশ এখান থেকে আসে। অল্প পরিশ্রমে আপনি জামরুলটা করতে পারবেন, প্রচুর হয়। বড়ই গাছ দেখতেছেন, এটা অনেক বড়ই হয়। জাম গাছটা এত অসাধারণ জাম হয়, অসাধারণ বড় বড় মিষ্টি, আর হয়ও প্রচুর। ফসলের উৎপাদনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে এখানে। ট্রাইকোডার্মাটা দিয়ে এখানে আমরা জৈব সার করি, এটা তো এখানে পচতে থাকে, সে তখন একটা তরল ছাড়ে, যেটা দিয়ে সেই তরলটা আমরা কালেক্ট করে ওইটার সাথে 1 লিটারের সাথে 20 লিটার পানি দিয়ে এটা আমরা রেগুলার বেসিসে দিতে পারি। ছাদ কৃষির প্রয়োজনীয় উপকরণ বিনিময় এবং উৎপাদিত ফসলের বাজার তৈরির জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। একটা সিস্টেম করা যেতে পারে যে এখানে ধর পিপল উইল কাম এন্ড বাই ফ্রম মি, যে হ্যাঁ আমার কাছে, আমি বললাম তাকে যে আমার কাছে চন্দ্রমল্লিকার 300 চারা আছে, হি কামস এন্ড বাই। ক্রেতা খোঁজার সময় আমার নাই, প্রয়োজনের অতিরিক্ত ধুন্দুল আছে, somebody comes and buys from me। তো এরকম যদি একটা সিস্টেম কিংবা চিন্তা কনসেপ্ট ডেভেলপ করা যায়। এই উদ্যোক্তা বলছিলেন ছাদ কৃষি এমনই একটি কাজ যেটা একটা সময় এসে যদি ভালো ফলন না পাওয়া যায় তাহলে হতাশ হয়ে যায়। সেক্ষেত্রে তিনি বলছেন যে এর জন্যে এই ছাদ কৃষিকরণ উপযোগী যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, এবং হাতের নাগালে উপযুক্ত মূল্যে যাতে ছাদ কৃষকরা পেতে পারে তার দিকে দৃষ্টি অনেক বেশি দিয়েছেন, তাহলে এর প্রসার ঘটবে দিনের পর দিন। ঢাকার মিরপুর ডিওএইচএস এর অবসরপ্রাপ্ত কমোডোর জিয়াউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। গাজীপুরের মির্জাপুরে লেয়ার মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন মোকসেদ আলম। ছাত্রজীবন থেকেই লেখাপড়া শেষে শখের বশে খাবার করছেন তিনি। গাজীপুর থেকে ফজলুল হক মোল্লের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রথমে একটি মুরগির শেড তৈরি করে 1000 লেয়ার মুরগি পালন শুরু করেন এস.এম. মোকসেদ আলম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। বর্তমানে তার 4টি মুরগির শেড এবং ছোট বড় মিলিয়ে প্রায় 12,000 মুরগি রয়েছে তার খামারে। সবগুলো প্রোডাকশনে নাই, ইলেকট্রিসিটি থাকেই না। এছাড়া ইলেকট্রিসিটিটা যখন চলে যায় তখনই কিন্তু এই প্রবলেমটা বেশি সৃষ্টি হয়। আর 10-12 মুরগি প্রোডাকশনে আছে। 12,000 মুরগি থেকে প্রতি মাসে 7-8 লাখ টাকার মতো থাকে। মোকসেদ আলমের সাফল্য দেখে অনেকেই মুরগি পালন করে এখন স্বাবলম্বী। গরমের কারণে ওষুধও দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, আবার প্লাস ভিটামিন খাওয়ানো হইতেছে। আমরা দেখে উদ্বুদ্ধ হয়েছি। আমারও ইচ্ছা আছে ওনার মতো একটা বড় ধরনের মুরগির খামার তৈরি করা। এলাকার এই পোলট্রির খামারের মাধ্যমে আমরা এলাকার বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারছি এবং আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, খামার পরিদর্শন করতেছি, মনিটরিং করতেছি, তাদের হলো ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন, নতুন যে আমাদের টেকনোলজিগুলি আসছে সেই বিষয়গুলি তাদের প্রশিক্ষণ দিয়েছি। মুরগির খামার ব্যবসা সফল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ,
চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চট্টগ্রামে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এমন উদ্যোগের প্রশংসা করে দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। বন্দর নগরী চট্টগ্রামে প্রতিদিন শত শত মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যা বিভিন্ন নদী, খাল, নালা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। 18 থেকে 20 ফিট পলিথিন বর্জ্যের স্তরে নাব্যতা হারাচ্ছে কর্ণফুলী নদী। শহরের জলাবদ্ধতার একটি অন্যতম কারণও প্লাস্টিক বর্জ্য। নদীর প্রাণ প্রবাহ বাঁচানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক দূষণ রোধ এখন সময়ের দাবি বলেছেন সংশ্লিষ্টরা। প্লাস্টিকের ক্ষতিকর দিক বিষয়ে দেশ এবং জাতিকে এরা উদ্বুদ্ধ করছে, সচেতন করছে। আমরা তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, সেই শুরুর জায়গাটা আমার মনে হয় বিদ্যানন্দ দেখাচ্ছে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন গড়ে তুলতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড এর সহযোগিতায় অভিনব প্লাস্টিক বিনিময় স্টোর কার্যক্রমের প্রথম দিন প্রায় 5 টন প্লাস্টিক পণ্য সংগ্রহ করা হয়। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় প্রায় 300 পরিবারকে টুকুন দিচ্ছে। এছাড়াও অনেকে প্লাস্টিক নিয়ে আসতেছেন। সুপার শপের মাধ্যমে দিই এবং সেখানে যদি আমরা প্লাস্টিক বিনিময় করি তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু এই প্লাস্টিকের দূষণ থেকে আমাদের পরিবেশ রক্ষা পাই। এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হচ্ছে, ঠিক তেমনিই কমবে পরিবেশ দূষণ। আগে তো 25 টাকা 20 টাকা এরকম বিক্রি করছি, আজকে তো অনেক লাভে বিক্রি করছি। আমি 11 কেজি প্লাস্টিক দিছি, চাল পাইছি 4 কেজি, তারপর আপনার ডিম নিছি 12টা 18টা, তারপরে তেল নিছি 1 লিটার। এগুলো প্লাস্টিক দিয়ে বাজার নিচ্ছি, ভালো লাগতেছে। আমি 15 কেজি এখানে প্লাস্টিক দিয়ে আমি এই বাজারগুলো নিয়ে যাচ্ছি। আটা, বুটের ডাল, ডিম, খাতা, কলম, নুডলস, বিস্কুট। 16 কেজি দিয়ে চাল নিছি 4 কেজি, তেল নিছি 1টা, ডিম নিছি 12টা, আটা নিছি 4 কেজি। পর্যায়ক্রমে সারা দেশে প্লাস্টিক বিনিময় স্টোর চালুর কথা জানান উদ্যোক্তারা। প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে বাজার ব্যবস্থা চালু করেছে। তারা 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 70 থেকে 100 টাকার পণ্য তারা নিতে পারছেন। কর্তৃপক্ষের আশা এই প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে চট্টগ্রামে পরিবেশ দূষণ রোধ সহ জলাবদ্ধতা নিরসনকল্পে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। চট্টগ্রামের নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ব থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এবারে খেলার খবর।